নাঝা তো অলঙ্ঘনীয়ভাবে অবাক হয়। এই তিমির ঘেরা নিশীথে তৌসির গোসল করবে, এ কেমন কথা? নাঝা অবাক হয়ে দাঁড়িয়ে রয়, তবে বলে না কেন করবেন। প্রয়োজন নেই করার। তৌসির ওর হাতে টর্চটা দিয়ে দুশিরি নেমে ঝাঁপ দিয়ে পুকুরে। নাঝা দুশিরি ওপরে উঠে পানির দিকে লাইট নিক্ষেপ করে। তৌসির সাঁতরে ডুব দিয়ে ধীরে ধীরে উপরে আসতে আসতে বলে, যাকে একটু আরাম লাগবো, সব স্বপ্ন দেখা ঘামে গেছিলাম। নাঝা কথাটা শুনে তবে উত্তরে কিছু বলে না। ওর বেহায়া চোখ দয় আটকে গেছে তৌসিরের দিকে। ওর পরনে সাদা একটা স্যান্ডো গেঞ্জি আর কালো লুঙ্গি পানিতে ভেজার কারণে সাদা গেঞ্জিটা ভিজে ওর নিখুঁত পুরুষ মণ্ডিত শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। শরীর দেখে মনে হচ্ছে এই কিপ্টে আর যাই করুক, জিম, কুস্তি, লড়াই এসব হয়তো করে। নাঝার চোখ আটকে রয় সুপার গ্লুর মতো তৌসিরের পানে, ওকে এক নজর দেখার কৌতূহলে। ওর প্রশস্ত কাঁধ থেকে নেমে আসা বাহুতে শক্তির প্রবল উপস্থিতি। বুকের গঠন দেখেই মনে হচ্ছে জিম করে অভ্যস্ত। ভিজে গায়ে লেগে থাকা গেঞ্জির নিচে পেশির প্রত্যেকটি রেখা শৃঙ্খলা ভেসে উঠেছে। অ্যাপসগুলো স্পষ্ট, মনে হচ্ছে ইটে গাঁথা। দেয়ালের মতো একে একে সাজানো হয়েছে, যে কেউ হয়তো সাজিয়ে দিয়েছে। ফর্সা গায়ে পানি মুক্তার মতো ঝরতেছে। তৌসির নাঝারেই তাকানো লক্ষ্য করেই বলে, কে তালো এমন তাকাও কেন? ক্যারাস টিরাস খাইলা নাকি? তৌসিরের কথায় নাঝা বাস্তবে আসে। দেখতে যতই সুন্দর হোক না কেন, কথাবার্তা আর আচরণ ইবলিশের মতো। ইবলিশও হয়তো এমন কথাবার্তা বলে না। নাঝা নিজের অবাধ্য দৃষ্টিকে সামলে নিয়ে পানির দিকে চোখ রেখে নাক মুখ কুঁচকে বলে, আপনার মতো মানুষের উপর এসব খাওয়া জায়েজ না। তৌসির নাঝার কথায় মুচকি হেসে গেঞ্জি খুলতে খুলতে বলে, মুখের ভাষা একটু খারাপ হইলেও আমি দেখতে মন্দ না, তাই লাইনে একটু একটু মারতেই পারো। নাঝা সেই আগের মতো সামনে তাকিয়ে রয়। আমার লাইন মারার শখ ওঠেনি। শখ করবো কেমনে? করলার মতো তিতা যেমন। আপনার মতো তো আর কালো নয়। তিতা হলে আমার তিতাই ভালো। কাল আর ধরার মাঝে পার্থক্য বুঝবে এটি, পরে কালা ধলা মারাইস। নাঝা শক্ত গলায় ধারণ করে। আমি বুঝেই বলছি। তৌসির হাত বাড়িয়ে নাঝার হেজাবের ওপর রাখা ওড়নাটা একটানে নিয়ে নেয়। এমন আকস্মিক ঘটনায় নাঝা ভারী বিরক্ত হয়, দাঁত চেপে বলে, আপনি আমার ওড়না নিলেন কেন? তৌসির নাঝার ওড়নাটা ভেজা লুঙ্গির ওপর পেঁচাতে পেঁচাতে বলে, এখন কি কাপড় ছাড়া ঘরে যাবো? তোর ওড়না গোবরে পেঁচে তোমার সম্পদ জিন পরের কাছে থেকে লুকিয়ে যাইতে হইব না? নাঝা তৌসিরকে লুঙ্গি বদলাতে দেখে লাইট অফ করে নিয়ে রাগ চাপা গলায় বলে, তো আপনি আমার ওড়না কেন পরবেন? দিন বলছি ওড়না। তৌসির ভেজা লুঙ্গিটা খুলতে খুলতে পাশ ফিরে নাঝার মুখের দিকে তাকায়। চন্দ্রলা চন্দ্রালোকিত নিশীথে ওর লাবণ্যময় মুখখানা লাবণ্যের উৎকর্ষ মনে হচ্ছে। তৌসির কপাল কুঁচকে বলে, তো এখন তোমার নিয়ত কি? ওড়না তোমারে দিয়া লুঙ্গি ছাড়া ঘরে যাইতাম? ব্যাস। এমন কথা শুনে নাঝা চুপ হয়ে যায়। এই লোকের সাথে কথায় পারা ওর পক্ষে সম্ভব নয়। ছি, কি কথা কয় মাঝে মধ্যে। তৌসির নাঝার ওড়নাটা কোমরে শক্ত করে পেঁচিয়ে দুশিরি নামতে নামতে বলে, লাইটটা জ্বালা হলো। নাঝা ওর কথায় লাইটের বাটনে সুইচ দেয়। তৌসির লুঙ্গি আর গেঞ্জিটা এক চুবড়া মেরে নেয় পানিতে। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কাপড়গুলো চিপতে চিপতে নাঝার দিকে সরু চোখে এক নজর তাকায়। দেখে নাঝার অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে মনে মনে বনে, মন চাইতেছে গরদানে ধরি ইচ্ছা মতো চুবানি দে। শাহর মাইয়া রে, আমার দিকে তাকায় না, জালেম নিয়ে থাকার। তৌসির সিঁড়ি বেয়ে সামনে উঠতে উঠতেই বলে, চলো, আর আমরা তাকানোর দরকার নাই, নাটক বাজ মাইয়া। নাঝা ওর কথা গায়ে না লাগিয়ে সামনে আঁকাতে আঁকাতে বলে, আশেপাশে কোনো ফার্মাসি আছে? অনির্বাণ ক্ষণে নাঝার মুখে ফার্মেসির কথা শুনে তৌসির স্বল্প মাত্রায় থমকায়। পা থামিয়ে গ্রীবা হেলিয়ে পেছনে তাকিয়ে সরু চাহনি ছাড়িয়ে দেয় নাঝার মুখপানে। কিছু একটা আঁচ করে ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, এখন লাগবে? এখানে এসে ভালো না, আমি টাউনে যাবো কালকে, ভালো ব্র্যান্ডের টাইন না দিব না। নাঝা তৌসিরের কথায় ভরকে যায়। এই পুরুষ কি ভেবে নিল? ধুর, বলাটাই ভুল হয়ে গেছে। কেন যে এ জিজ্ঞাসা করলো? নাঝা ঠান্ডা গলায় বলে, আমি ওসবের জন্য বলছি না। আমি সিগারেট লাগবে আমার। অ্যালার্জি বেড়ে গেছে নাকে চোখে, তাই বলছি। তৌসির এটা শুনে হাঁটতে শুরু করে বলে, ওহ,
আমি কো অন্য কিছু। আচ্ছা, সকালে এনে দিব না। আর ওইসব লাগলে কইও। নাছা ক্ষীণ গলায় বলে। আপনাকে বলার প্রয়োজন নেই। আমি আপনার প্রয়োজন হলে দেখে নিব আমি। কেন? আমার জ্ঞান বলবা না? আমার ইচ্ছে, তাই আমি বলবো না। আপনার কোনো সমস্যা? না না, আমার সমস্যা হইব কেন? যেখানে আসছো একটা সমস্যাকে 3 কবুল কইরা বুকে ধরছে, সেখানে এসব ছোটখাটো বিষয়ে আমার সমস্যা থাকতে পারে? আমার সমস্যা বলেন আপনি? সমস্যাই তো। বিয়ের আগেই ভালো ছিলাম, ভাবছিলাম বিয়ে করলে বউটি সেবা টেবা করবো, দিনকাল আর একটু ভালো যাইব। কিন্তু আমার সব ভাবনা বৃথা হইয়া গেল। তাহলে আরেকটা বিয়ে করে নিন, সে বউ সেবা করবে। আমি এসব পারবো না। নাঝার কথায় তৌসির অল্পখানি হাসে। তৌসিরের এই হাসি আজ প্রথমবারের মতো নাঝা লক্ষ্য করে। ভারী আবেশময়ী এই হাসি। ওর হাসিটি মনে হয় ভোরের প্রথম আলো, যা মুহূর্তের চারপাশে সব কিছুকে আলোকিত করে তোলে। হাসলে ঠোঁটের কোণে মৃদু বাঁকটি যখন গভীর হয়, তখন গালে টোল দুটো দুটি মিষ্টি গোপন কথার মতো ভেসে ওঠে। দাঁতগুলি মুক্তোর মালার মতো শুভ্র ঝকঝকে হয়ে বের হয়। তৌসিরের এই হাসি এতটাই সুন্দর তা বর্ণনা করার যোগ্যতা হয়তো কারণ নেই। তৌসির চারপাশে একবার চোখ বোলায়। চাঁদনি রাতে স্নিগ্ধ আলোতে উঠোন ডুবে আছে রূপলি আলোয়। তারই মধ্যে ওরা দুজন পাশাপাশি হাঁটছে, পদধ্বনি মিশে যাচ্ছে নিশির বিশদ মুকতায়। ক্ষণিকের ঝটকায় বাতাসের কোমল ঝাপটা এসে কানে ফিসফিস করছে। দূর অরণ্যের গহীনে প্যাঁচার করুণ ডাক কানে বাজছে, সাথে ঝিঝি পোকার ডাক। এদিকে আকাশের বুক থেকে ছড়িয়ে পড়া আলোয় উঠোনে ছিটকে পড়েছে হাজারো জোনাকি তাদের ক্ষুদ্র জ্যোৎস্নার ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপে সাজানো স্বপ্নের মেলায় ন্যায় দেখাচ্ছে। সব মিলিয়ে ভারী সুন্দর আজকের চন্দ্রালোকিত নিশীথিন থিনে। সাথে নাঝা তাকায়, আরও বেশি ভালো লাগছে। নাঝা তৌসির নাঝার কথার প্রত্যুত্তরে এবার বলে। এক চিজের যন্ত্রণায় প্রাণ বাঁচে না, আর একজন আইনার ডাবল যন্ত্রণায় মরার শখ নাই। আমি আপনাকে যন্ত্রণা দেই? এত বড় মিথ্যে কথা বলতে লজ্জা লাগলো না আপনার? লজ্জা যদি থাকতো তাহলে করতো, নাই তো তাই করে না। নাঝার আর কিছু বলে না। এতক্ষণে বাড়ির ভেতর চলে এসেছে ওরা। নাঝা চুপচাপ রুমে চলে আসে, তৌসিরও ওর পেছনে পেছনে আসে। নাঝা এসে নামাজে দাঁড়িয়ে যায়, আর তৌসির একটা নীল আর সাদা চেকের একটা লুঙ্গি পরে নেয়। তৌসির আর নাজিম চাচাকে নূরজাহান মানে তৌসিরের বিবি জান হঠাৎ করেই শিকদার কুঠিরে ডেকে পাঠিয়েছে। শিকদার কুঠির হলো গোটা শিকদার পরিবারের অন্ধকার সব রহস্যের আড্ডাখানা। এখানেই লুকিয়ে আছে তাদের বেইজ্জতি কাজকর্ম। এখানে বসে নেওয়া হয় গোপন সব সিদ্ধান্ত। সকালটা ভারী অস্বস্তিকর। কুঠিরের বাতাসে চাপা উত্তেজনা ভেসে বেড়াচ্ছে। মেঝের পুরনো লাল কার্পেট অনেকটা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তার ওপর সাজানো আসবাবপত্রের গাম্ভীর্য এখনো বজায় আছে। চারিদিকে ঘন কাঠের দেয়াল, জানালায় মোটা পর্দা টানা, বাইরের আলো একদমই ঢুকতে পারছে না। বিবি জান নূরজাহান বসে আছে তার বিশাল মেহগুনি টেবিলের পেছনে, মুখে গাম্ভীর্য, ঠোঁটে অল্প তাচ্ছিল্যের ছাপ, আর চোখ দুটো হিরে কাটা ধারালো মনে হচ্ছে। তার সামনে রাখা লেদারের চেয়ার। তৌসিরের আর নাজের চাচা দুজনেই আস্তে আস্তে এগিয়ে গিয়ে চেয়ারে বসেন। চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর তৌসির বলে। কি হয়েছে বেবিজান, এত কড়া জরিফ করলা যে? বেবিজান ওকে নিজের পাশে দাঁড়িয়ে থাকা একটা যুবতী মেয়েকে দেখান, যার নাম রিজা। পরনে পাতলা একটা সাদা শাড়ি, ফলে পুরো শরীরটা দেখা যাচ্ছে। ব্যবসার জন্য এসেছে আর কি। তৌসির এক নজর ওর দিকে তাকিয়ে আর তাকায় না। এদের দিকে তাকাতে ভালো লাগে না কেন জানি। চোখ ফিরিয়ে বেবিজানের দিকে তাকিয়ে বলে। নতুন নাকি? বেবিজান মাথা দাঁড়িয়ে কিছুটা শক্ত গলায় বলে। হ্যাঁ নতুন, একটা ফুলের টোকাও দেয়নি কেউ। নতুন কলেজ পাশ করে ভার্সিটিতে উঠেছে। নাজিম চাচা এটা শুনে বলেন। ও আচ্ছা, তাই কি এদিন জোগাড় করলো? বেবিজান কড়া গলায় বলেন। রাইজার ভার্সিটির এটা। রাইজা একজন ভার্সিটির প্রফেসর, তবে তিনি কেবল ক্লাসরুমের গণ্ডিতে সীমাবদ্ধ নন। তৌসিদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আর এই সূত্রে তিনি যুক্ত হয়েছেন তৌসিদের ভয়ঙ্কর চক্রে। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ওপর, যারা নিজেদের প্রতিষ্ঠান থেকে কিছু মেয়ে বেছে নেন। যে মেয়েগুলো সাধারণত খোলামেলা চলাফেরা করে
আধুনিক জীবনযাত্রার প্রতি আকৃষ্ট থাকে কিংবা বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। রাইজার মতো শিক্ষিকারাই সেই সব মেয়েদের ওপর নজর রাখেন, সুযোগ বুঝে খুঁজে বের করেন। তারা প্রথমে মেয়েদের কাছে বন্ধুসুলভ পরামর্শদাতা হয়ে ওঠেন, কথার ঝলকে আকর্ষণীয় প্রতিশ্রুতির ফাঁদে ধীরে ধীরে মেয়েদের টেনে আনেন এই লজ্জিত অন্ধকার জগতে। একবার ফাঁসিয়ে ফেলতে পারলে আর ফিরে আসার পথ থাকে না। ওরা তাদের ফাঁসিয়ে শেষমেশ তৌসিরদের চক্রের হাতে তুলে দেয়। তারপর তৌসিরদের এখান থেকে এদের কন্ট্রাক্ট সাইন করিয়ে বিভিন্ন দেশের প্রভাবশালী ক্লায়েন্টদের কাছে পাঠানো হয়, শুধু বিলাসিতার প্রতারণার স্বপ্ন দেখিয়ে। বেবিজান রিজার দিকে তাকান শয়তানি চাহনি নিয়ে এক পলক, তারপর তৌসিরের দিকে তাকিয়ে বলে, তুই চাইলে এক ডোজ নিতে পারিস ওর থাইকা। তৌসির এটা শুনে ঠান্ডা হয়ে যায়, এমন কথা ঠিক হজম হয় না। বিয়াত্তি একটা পুরুষও ওর বিবিজান কেন বিবেকে এমন কথা বলেন? পুতুল ঘরে রাখা আছে, পুতুল রেখে পেতনিকে কেন ছোবে? তৌসির ছিট ফিটিয়ে বলে, আমার বউয়ের হক আমি কাউরে দিব না বিবেচান। বিবিজান ডেস্কের ওপর রাখা একটা বল ঘোরাতে ঘোরাতে বলেন, চল একটা বাজি ধরি, অনেক দিন হইল তোর লগে বাজি ধরা হয় না। 5 মিনিট ওর লগে এই রুমে থাকবি, শুধু সামলাইতে পারস নিজেরে, তাহলে এই যত ইনকাম কইরা আমাদের দিব সব খালি তোর। রাজি? তৌসির কথাটাই কিছুটা অবাক হয়, তবে টাকার অ্যামাউন্টও আছে, কারণ এদের এক একজনের ইনকাম আকাশ ছোঁয়া। মাফিয়া গ্যাংস্টারদের থেকে টাকা নেয় বলে কথা। তৌসির মাথা ঝাঁকিয়ে বলে, আমি রাজি, তবে আমার শরীরে ছুঁতে পারবো না, আমার বউ আছে। আর যত টাকা এর থেকে পামু সব আমার বউয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলে ওখানে রাখতে হবে, কারণ আমার এই পুরুষত্ব আমার বউয়ের আমানত। খানিকক্ষণ পর বেবিজান আর নাজেম চাচা বাইরে চলে গেছেন। তৌসির বসে আছে চেয়ারে রুমের মধ্যখানে, ওর সামনে রিজা দাঁড়িয়ে আছে। এই রিজা আবার লুচ্চামিতে ফার্স্ট ক্লাস। একটা খারাপ গান ছেড়ে দেয় স্পিকারে, তারপর ধীরে ধীরে তৌসিরের সামনে এসে ঝুঁকে গিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সরু চোখে এক পলক চোখ বুলায় রিজার মুখপানে, বুলিয়ে মুচকি হেসে ওঠে। আর তৌসিরের হাসিটা তো বরাবরই মারাত্মক সুন্দর। তার ব্যক্তিত্ব খারাপ, সে স্বয়ং একজন নিকৃষ্ট মানুষ, কিন্তু এই মন্দ লোকের সবকিছু বিভৎস হলেও তার হাসিটা মন ছুঁয়ে যাওয়ার মতো। কেউ না চাইতেও এই হাসির ন্যায় মুগ্ধ চোখে খানিক মুহূর্ত চেয়ে থাকবে ভারী মনকারী এই হাসি। রেজা তপ্তা খেয়ে যায়, এক দৃষ্টিতে তৌসিরের ঠোঁটের কিনারার দিকে তাকিয়ে রয়। জীবনে অনেক পুরুষ দেখেছে, তবে এমন হাসি এই প্রথম দেখলো। তৌসির রেজার চোখে চোখ রেখেই বলে, তৌসির শেখদারের পুরুষত্ব অতটা সস্তা নয় যে তোর মতো 5 টাকার মাগের উপর ঢলে পড়বো। 5 টাকার উক্ত কথাটা শুনে রিজার বিরাট রাগ হয়। রিজা তৌসিরের থেকে সরে গিয়ে একে একে শাড়ির পিনগুলো খুলে নিয়ে আশেপাশে ফেলে দিতে দিতে বলে, দেখি আপনি কিভাবে বসে থাকেন। এই বলে ওর নিজের শাড়ির আঁচল নিচে ফেলে দেয়। এতে ওর অর্ধ শরীর উন্মুক্ত হয়ে যায়। ধবধবে সাদা শরীরটা জীবন্ত ফুলের মতো ফুটে ওঠে তৌসিরের চোখের সামনে, কিন্তু তৌসির এসবে পাত্তা দেয় না। ওর চোখ যখন রিজার দিকে যায়, কেন জানি নাঝার কথা বড্ড মনে পড়ে না। না, ঠিক ওর কথা মনে পড়ে না, ওর ওই মারাত্মক নয়নজোড়া চোখের সামনে ভাসতে থাকে। তৌসির রিজার দিকে একটুর জন্য আর তাকায় না। পুরুষ মানুষের মন মেজাজের গ্যারান্টি নেই, সেকেন্ডের মধ্যে পাল্টি খেতে পারে। তৌসিরের ভেতরটা ধরপড় করছে, তবু তৌসির স্থির হয়ে বসে থাকে সামনে ফ্লোরের দিকে তাকিয়ে। রিজা নিজের শাড়ি পুরো খুলে নিয়ে নানাভাবে বাজে ইঙ্গিতে তৌসিরকে সিরিয়াস করার চেষ্টা করলেও এসব কিছু হয় না, কারণ তৌসির ওর দিকে তাকায়ও না। 5 মিনিট হয়ে যায়। তৌসির দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে ধমকে উঠে বলে, হ্যাঁ মাগি, কাপড় পর, তোর টাইম শেষ। রিজা এমন ধমকে লজ্জায় পড়ে যায়। এত মোহরা ঘোড়া সৌন্দর্য রেখে এই তৌসিরকে গলাতে পারল না। রিজা নিজের শাড়ি ঠিক করে নেয়, ঠিক করে নিলেও এলোমেলো রয়ে যায়। তৌসির বুক ভরা শ্বাস ছেড়ে নিয়ে উঠে দাঁড়ায়, আশেপাশে এক নজর তাকায়, তারপর রিজার দিকে কদমে গিয়ে ওকে উদ্দেশ্য করে বলে, তৌসির শেখদার লুঙ্গের গেটটা খুললে একমাত্র তার বউয়ের জন্যই খুলবো, তোদের মতো বেশ্যাদের জন্য না। রিজা তৌসিরের চোখে চোখ রেখে বলে, আপনি তাকাননি আমার দিকে, যদি তাকাতেন তাহলে আমার প্রতি আসক্ত হতেন। তৌসির রিজার কথায় তার ছিলেন এক চিলতে হাসি দিয়ে বলে,
ঘরে চাঁদ রেখে তোর মতো পাদের দিকে তাকানোর টাইম নেই আমার। আপনার বইয়ের চেয়ে দ্বিগুণ মেহনত করতে রাজি আমি। তৌসির এটা শুনে হুমকি সুরে বলে, হাই চুপ, আমার বউয়ের নাম মুখেও নেবে না। মাকে গিরি করবি কর, তোর মতো 5 টাকার মাগির আমার বউয়ের নাম মুখে নেওয়ার যোগ্যতা নাই। ব্যাস। রিজা থেমে মাথা নিচু করে নেয়। তৌসির আবার বলে ওঠে, আর যদি জীবনে আমার সামনে কাপড় খুলিস তাহলে কাপড় সহ আগুন ধরায় জ্বালাই দিব। এই বলে তৌসির লুঙ্গির কোনা কোমরে ঠেসে নিতে নিতে রাগী মেজাজ নিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। বের হতে বিবিজানকে বলে, আমার অ্যাকাউন্টে টাকা দিও সবসময়, ভিতরে কিছু হয়নি। এই বলে তৌসির নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বিবিজান হতাশ হন বড্ড। উনি চান তৌসিরকে এসবে সরাসরি জড়াতে, কিন্তু তৌসির এসবে নেই। নাজিম চাচা তৌসিরের সাথে পা ফেলতে ফেলতে জিজ্ঞাসা করেন ওকে, কি রে, এত বড় হয়ে এখন দেখো তুই কিছু করলি না? ওনার কথায় তৌসির রুক্ষ চোখে এক পলক ওনার দিকে তাকায়, তারপর বলে, তোমাদের মতো আমার অত উত্তেজনা নাই যে যেই মাগি দেখবো ওর লগে বিছানে চলে যাবো। নাজিম চাচা ওর কথার প্রত্যুত্তরে বলেন, এমন সুন্দর চিজ দেখলে মানুষের রাস্তাঘাটে তো কন্ট্রোলেস হয়ে যাবে, আর তুই সামনে থেকেও কি করে সম্ভব? তৌসির চাচার কথায় খানিকটা তার ছেলের সহিত বলে, রাস্তাঘাটে এনে এনে কন্ট্রোলেস হয়ে ওইসব জানোয়াররা করে, যাদের জন্মই রাস্তাঘাটে। নাজিম চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আগে কইতে বউরে দিয়া কুমার ধ্বংস করে পর যা ইচ্ছা করবি, তাই এখন করাস না কেন? তৌসির তিক্ত সুরে গরম মাথায় উত্তর এটে দেয়। বউয়ের লগে কিছু হয়নি এখনো। নাজিম চাচা এটা শুনে টাসকি খেয়ে বলে, কি বললি তোরা? তৌসির ঠান্ডা গলায় বলে, অনেক ছোট, ওরে সময় দেওয়া উচিত। আর এসব কথা আর কেউ যেন না জানে। এখন এসব কথা বাদ, কামের কথা কও। নাজিম চাচা ঠান্ডা হয়ে যান। তৌসিরের মতাস ঠিক বুঝে উঠতে পারেন। সন্ধ্যা নেমেছে, আবছা আলো ছায়ায় ঢাকা বাগানের কোনাটি আজ গুপ্ত মন্ত্রণা কক্ষ। বাতাস ভারী হয়ে আসে লোভ আর ষড়যন্ত্রের নিঃশ্বাসে। সবুজ ঘাস আর পাতার আড়ালে যে বৈঠকটি বসেছে তার মূল কেন্দ্র রয়েছে তৌসিরের রাজনৈতিক ক্ষমতার ভেতরের খবর পাচার করার মূল কাণ্ডারি। ওর চারপাশে বসে আছে নাজিম চাচা, মিনহাজ মামা, সবাই। তাদের সবার চোখ স্থির হয়ে আছে তৌসিরের হাতের সাদা কাগজের খামের ওপর। এটি কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং একটি সোনার ডিম পাড়া হাঁস। এই খামটি তাদের বিনা শ্রমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন। তৌসির মন্ত্রর গতিতে আত্মতৃপ্তির হাসি হেসে খামটি খোলে। ভেতর থেকে বের হয়ে এসে ভাঁজ করা একখানা কাগজ, সরকারি সিলমোহরযুক্ত স্পর্শকাতর ডেভেলপমেন্ট ম্যাপ। এই মানচিত্রটি হলো আসলে রাষ্ট্রের গোপন সিদ্ধান্ত, কোন পথে বইবে উন্নয়নের স্রোত, কোন এলাকাগুলো রাতারাতি হয়ে উঠবে মূল্যবান। এই তথ্য একমাত্র সরকারি কর্মকর্তার ভেতরে কিছু অংশাক লোকেরাই জানে। আর তৌসির বহু চালাকি ও আঁকাবাঁকা পথে এর নকল কপি বের করে এনেছে। তাদের সামনে টেবিলের অন্য পাশে বসে আছে এলাকার বড় রিয়েল এস্টেট বিল্ডারের দল। এদের চোখে ক্ষুধার্ত শিকারীর দৃষ্টি। ম্যাপের প্রতিটি চিহ্নিত এলাকা, প্রতিটি রেখা তাদের কাছে লক্ষ লক্ষ টাকার হাতছানি। চক্রের মূল কৌশলটি পরিষ্কার, তৌসির ম্যাপের গোপন তথ্য বিল্ডারদের দেবে। বিল্ডারেরা তখন অতি দ্রুত সেই চিহ্নিত এলাকায় সাধারণ ও সরল মানুষদের কাছ থেকে অল্প দামে জমি কিনে নেবে। তাদের বলা হবে এই জমি হয়তো ভবিষ্যতে ঝামেলায় পড়বে বা সরকারি অধিগ্রহণে চলে যাবে, তাই কম দামে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সাধারণ মানুষ এই জালে জড়িয়ে কম দামে জমি বিক্রি করে দেয়। এরপর যখন সরকার আনুষ্ঠানিকভাবে সেই এলাকায় কাজ শুরু করতে আসবে, বিল্ডারেরা সেই জমি কয়েক গুণ চড়াও দামে সরকারের কাছে বিক্রি করবে। এই বিক্রয়লব্ধ অর্থের 40% সরাসরি চলে আসবে তৌসিরদের পকেটে। এভাবে বিনা পরিশ্রম ও বিনা বিনিয়োগে তৌসিররা কাঁচা টাকা হাতিয়ে নেয়। তবে তৌসির সতর্ক, সে একজন ব্যক্তিকে কখনোই পুরো ম্যাপের খবর দেয় না। বিভিন্ন জনকে বিভিন্ন তথ্য দিয়ে নিজের নিয়ন্ত্রণ বজায় রাখে। রাজনীতিতে আসার এই সুযোগকে তারা ব্যবহার করে এক সুন্দর সুযোগ হিসেবে। ভেতর থেকে শান্তির মতো ভেতরকেই ক্ষয় করে যাওয়ার এক নির্লজ্জ খেয়াল মেতে ওঠে। তৌসির ম্যাপটা দেখে ওদের দুজনকেই বলে ওঠে, পাশে যে বস্তি আছে ওর ইমিডিয়েটলি কেন, এটা আগামীতে কাজ করা হবে।
ওই বিল্ডাররা বলে ওঠে। আচ্ছা, তা কত টাকার খরচ আইব? তৌসির দীর্ঘশ্বাস ফেলে বলে, এই জমি 10 কোটির উপরে বেচে যাইব। এখন 2 অথবা 1 কিনতে পারবা। একজন বিল্ডার বলে ওঠে। তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। ওর কাজের ওপর সন্দেহ না, এমন বিচার মানা যায় না। এটা ভারী অন্যায় একখানা কর্ম। তৌসির ধমকে উঠে বলে, এই খানকির পোলারা, তোরে কি আমার কাঁচা খেলার মনে করস যে সন্দেহ নিয়ে কথা কস? তোকে যদি লাগে তো চুপচাপ ডিল কর, হয়তো আগে এন থেকে। বিল্ডাররা আর কিছু বলে না, মাথা নাড়িয়ে উত্তর দেয়। ঠিক আছে, তাহলে এমনি হবে। আপনি যা বলবেন আমরা কিনে নেব। এই বলে ওরা উঠে যায়। তৌসির ওদের শেষ কথাটি সুন্দর ভাষায় বলে, মনে রাখবেন, এই রাজনীতিতে যদি টিক্কা থাকতে হয় তবে ভেতর থেকে শান্তি মতো ভেতরকেই ক্ষয় করে যেতে হয়। এটা আমাদের বিনিয়োগ, এটা আমাদের ক্ষমতা। সবাই যেন মনে করে আমরা দেশের সেবক, কিন্তু আমরাই জানি এই সেবার আড়ালেই আমরা কেবল নিজেদের ভাগ্য সেবাই করে চলেছে। ওরা যেতেই রুদ্র তৌসিরের পাশে এসে বসতে বসতে বলে, আচ্ছা তৌসির ভাই, একখানা কথা কই। তৌসির রুদ্রের কথায় তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলে। ক রুদ্র বিরাট সংকোচ কাটিয়ে বলে, এভাবে দেশকে খয়রাত করা কি ঠিক? এমনিতেই অর্থনৈতিক একেবারে মরমর অবস্থা, এমন দুর্নীতি করা উচিত না। আমরা বেশি করে ফেলছি। তৌসির রুদ্রের কথায় মুচকি হাসে। রুদ্রের কাঁধে হাত রেখে আর চোখে রুদ্রের দিকে কিছু সময় চেয়ে থাকে, তারপর বলে, শোন, এটা খাঁটি কথা কই তোরে। কও। রাজনীতিতে সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রেসিডেন্ট হোক বা প্রসিকিউটর, সাংবাদিক হোক বা পুরো নিউজ চ্যানেল, সবাই দুর্নীতিবাজ। মিনহাজ মামা মদের গ্লাসে বরফ ঢালতে ঢালতে বলেন, এই দেশে জারোদার থেকে শুরু করে মন্ত্রী অব্দি ঘুষ খায়, তো আমরা খাইলে কি? রুদ্র মুখ প্যাঁচার মতো করে বসে থাকে। এমন মস্ত বড় বড় ডায়লগ শুনে নাজেম চাচা সিগারেটে টান দিতে দিতে বলেন, রাজনীতিতে কোনো সার নেই। যে যত মারতে পারো মায়েরা নাও, পতন কেমনে হয় খাওয়া যায় না। তৌসির রুদ্রের মুখ গোমরা দেখে ওর থুতনি ধরে বলে। এই দেশের কথা চিন্তা করে শোকাইস না। তৌসিরের কথায় রুদ্র ভুরু কুচকে ওর চোখের দিকে তাকায়। তৌসির হেসে বলে ওঠে, এই দেশের সরকার যদি হয় চোর, তাহলে বেশ অর্ধেক জনগণ টাকাই থাকবে। এই দেশ এরকম চলছিল আর চলবে। রুদ্র মলিন গলায় বলে। সত্যি ভাই, সবাই একই থলের বিলাই। নুহমান শাহ তিক্ত সুরে বলে ওঠে, এ দেশে সরকার অপেক্ষ অপোজিশন বলে কিছু নাই, আছে শুধু দুর্নীতির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। তৌসির খেয়াল করে এখানে সবাই থাকলেও কেরামত নেই। এটা দেখে তৌসির নুহমান শাহকে জিজ্ঞাসা করে, কিরে নোমান, কেরামত কই? নুহমান এটা শুনে হেসে বলে, ও ঘুমে ভাই, গতকাল খেলা দেখা ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতাছে। খেলার কথা শুনেই তৌসির দাঁত কেলিয়ে হেসে উঠে বলে, কি ব্যাংক দেখতো খেলা, 136 রানের টার্গেটটাও মিস করলো সবার। সি সি, কি লজ্জা। মিনহাজ মামা হতাশ হয়ে বলেন, খেলা দেখা শপথ করছি আজ জীবনও দেখবো না। নাজিম চাচা মিনহাজ মামার কথায় কটাক্ষ করে বলেন, এই বিলাই তবা তো প্রতিবারই করেস। তৌসির এর মাঝেই বলে ওঠে, দোষ আসলে খেলোয়াড়দের না, দোষই হালার যে কৃষি প্রধান দেশে ক্রিকেট প্রধান বানাইছে। রুদ্র আক্ষেপে সুরে বলে। মরণের পরও একটা কাপ আনতে পারবো না কেউ। তৌসির রুদ্রের কথায় বিরক্ত নিয়ে বলে, ইদানিং বাংলাদেশের খেলা দেখে মাঝে মধ্যে মন চায় খেলোয়াড় সহ স্টেডিয়াম বোমা মাইরে উড়ায় দেয়। ওর কথায় উপস্থিত সবাই তাচ্ছিল্যের সুর হেসে ওঠে। যদিও হাসছে, কিন্তু মনে ব্যথা ঠিকই রয়ে গেল। ওরা জানে হারাবে, কিন্তু আশা নিয়ে দেখতে বসে, কিন্তু প্রতিবারই এমন হয়। তৌসির এবার সোফায় হেলান দিয়ে বুক টেনে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু সময় শান্ত চোখে আসমানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, চাচা, একটা গান বাজাও তো, বহুদিন হলো ডান্স দেয় না। নাজেম চাচা এটা শুনে ল্যাভাংশি হাসি দিয়ে চেয়ারের পাশে রাখা স্পিকারটার বোতামে চাপ দেয়। বোতাম চাপতেই বাজতে লাগে একটা সুপরিচিত গানের বিট। টোন শুনতেই সবার কান নিংড়ে ওঠে। তৌসির আর রুদ্র চোখে লাইটনিং ঝাপটা লাগে। তারা দুজন একে অপরের দিকে এক ঝলক হাসি ছুঁড়ে মেরে এই সোফা ছেড়ে তড়াক করে উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে এক ছন্দে ঠোঁট চেপে আর হাতটা
করে অলিম্পিক মোটিভেশনে, উদ্দেশ্য একটা দুর্দান্ত ডান্স দেওয়া। মিনহাজ মামা লুঙ্গির কোনাটা অদ্ভুতভাবে হেলান দিয়ে ধরেন। শুরু হয় আসল মজা। নাজিম চাচা, মিনহাজ মামা, তৌসির, নহমান শাহ আর রুদ্র সবাই মনে হয় মুহূর্তে এক কাটটা। লুঙ্গির কোণ হাতে নিয়ে শুরু হয় তাদের উড়াধুরা ড্যান্স স্পেশাল গানে। এমন সময় তৌসির সোফা থেকে ঝাঁপ দিয়ে হাতে নেয় একখানা কালো চশমা, যার ফ্রেম ভাঙা, লেন্সে টুকটাক আঁশ। কিন্তু ভাঙা থাকা সত্ত্বেও তৌসির চশমাটা হাতে নিয়ে চোখে স্টাইল করে এঁটে নেয়। চশমাটা পড়তে পড়তে স্বভাবতই একটা লেন্সই পিছলে যায় চশমার পেছন। পিছলে গেলেও তৌসির চশমাটা সোজা করে নেয়, বরং এক চোখ ঢেকে রেখে ডান্সের কৌতুক শুরু করে বলে ওঠে, হাফ শেড স্টাইল, সেকেন্ড হ্যান্ড, স্পিকেটের তালে তালে সবই গলা মেলায়। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, শেখ হাসিনার সালাম দিন, নৌকা মার্কায় ভোট দিন। আর তারপর সেই উদ্দাম আহ্বান, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, জয় বাংলা। নাচের মাঝেই খেমে নেই একসা হয়ে তৌসির বলে ওঠে, শেখের মাইয়ার কিছু করুক আর না করুক, একটা ঝাক্কাস গান দিয়ে গেছে রে, একেবারে মনের মতো। আগামী 50 বছরে এমন দুর্দান্ত গান কোনো দল দিতে পারবো না। কিছুটা থেমে গিয়ে আবারও বলে। এই বলে সে আবার নাচের তালে কোমর দোলাতে শুরু করে। গানের সুরের বাঁধন আরও শক্ত হয়। জয় বাংলা, জিতবে আবার নৌকা, জয় বাংলা, জিতবে আবার নৌকা। রুদ্র নাচতে নাচতে একটা ঢেকুর তুলে চোখ টিপে বলে, দল যার যার, গান কিন্তু সবার, হোক বিরোধী দলের গান, নাচমো কিন্তু আমরা সবাই। এই বলে সে একটা কালো চশমা চোখে লাগিয়ে নেয়, যেটা আসলে চায়ের দোকান থেকে চুরি করা সানগ্লাস। স্পিকারে বেজে ওঠে, জয় বাংলা, শেখ হাসিনা সালাম দিন। নাচ যখন জমে ক্ষীর, তখন নাজিম চাচার নজর যায় তৌসিরের দিকে। উড়াধুরা নাচের চোটে ওর লুঙ্গি প্রায় হাঁটুর ওপর উঠে গেছে। নাজিম চাচা সেটা নিচে নামানোর জন্য যেই একটা হাত বাড়িয়েছেন, তৌসির অমনি সরে গিয়ে চিৎকার করে ওঠে, এই সরের বাচ্চা, টান মারিস না, নিচে কিছু পড়ে নাই। আর তার ফাঁকেই আবার উচ্চ শব্দে গানের শেষ অংশ ভেসে ওঠে, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন। সময়টা বিকেল 3টে ছুঁই ছুঁই। পশ্চিম আকাশে সূর্যের তেজ শেষবারের মতো জ্বলে উঠেছে। লালচে আলো রক্তমাখা আভা ছড়িয়ে আছে চারপাশে। আর এই আলোয় ভেসে যাচ্ছে এক উন্মত্ত দৌড়ের দৃশ্য। সামনে একজন লোক প্রাণ বাঁচাতে হাঁপাতে হাঁপাতে, পা টলমল করতে করতে দৌড়াচ্ছে। ওর পায়ের শব্দ মাটির বুকে মরিয়া আর্তনাদ তুলে নিচ্ছে। আর তারই পেছনে পাগলের মতো দৌড়াচ্ছে তৌসির। ওর পরনে সাদা পাঞ্জাবি আর ক্রিম সাদা রঙের চেকের লুঙ্গি। বাতাসে ওর সাদা পাঞ্জাবি পেছনে হাওয়ায় উঠছে। কোমরে এই লুঙ্গিটা ভাঁজ করে শক্ত করে কোজা। সেই কোজের ফাঁক দিয়েই আবার উকি মারছে তৌসিরের সব সময়কার প্রধান অস্ত্র, ধারালো সেই লোহার চাপাতি। চাপাতি তো আছেই, সাথে ওর ডান হাতে ধরা আরও ভয়ঙ্কর কিছু। সেটা হলো লুসি, একটি বেসবল ব্যাট, যার সামনে মোটা অংশটায় মরিচা ধরা কাঁটাতারের আটসাট বাঁধনে বাঁধা। তার ফাঁকে ফাঁকে খাড়া হয়ে আছে ধারালো পেরেক। হাতে থাকা এই লুসির গায়ে এখনো লেগে আছে শুকনো ছিলে যাওয়া মাংস আর রক্ত। হয়তো এর আগে এটি দিয়ে কাউকে বেদম পেটানো হয়েছে। তৌসিরের চোখ দুটো সামনে স্থির, কোনো হুঁশজ্ঞান নেই ওর। দৌড়ের শব্দ, চিৎকার, বাতাস কিছুই আর ওর কানে পৌঁছাচ্ছে না। ওর দৃষ্টি কেবল সামনে ছুটতে থাকা মানুষটার ওপর, যাকে ধরতে পারলেই আজরাইলের সাথে সাক্ষাৎ করাবে। তৌসিফ, থামো। পেছন থেকে নাজিম চাচা, মিনহাজ মামা আর রুদ্র প্রাণপণ চিৎকার করছেন। ওরা দৌড়াচ্ছেন, কিন্তু তৌসিরের উন্মত্ত গতির সঙ্গে তাদের পদক্ষেপ এখনও শিশুদের ব্যর্থ দৌড়ানোর সমান। কোনো যুক্তি, কোনো সম্পর্ক, কোনো মানবিক ডাক কিছুই পৌঁছাচ্ছে না তৌসিরের কানে। যে লোকটির পেছনে এমন দৌড়াচ্ছে তার নাম কাজিম। এই লোকটি একটা মস্ত বড় ভুল করেছে, আর তা হলো ওদের থেকে একটা মেয়েকে একদিনের জন্য নিয়ে তাকে নিজের রাগ মেটাতে বাজেভাবে মেরেছে। আর তৌসিরদের কন্ট্যাক্টে নির্যাতন করার কোনো রুলস নেই। মেয়েরা নিজের ইচ্ছায় আসে, নিজের ইচ্ছায় ক্লায়েন্টের কাছে যায়। তৌসিরের সাফ কথা, ভোগ করবি কর, কিন্তু টর্চার করলে খবর আছে। এই কাজিম আসলে একটা সাইকো। যে মেয়েটাকে নিয়েছিল ওকে ভীষণ বাজেভাবে জখম করেছে। মেয়েটির কান ছিঁড়ে নিয়েছে,
নাভি থেকে বুক অব্দি ছিঁড়ে দিয়েছে, হাত পা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৌসির এসেছিল নাজহার নামে এক অ্যাকাউন্টের ব্যাপারে কথা বলতে। এসে এসব দেখে আর শুনে তৌসির মেয়েটাকে সিটি হসপিটালে ভর্তি করে এসেছে। কাজিমকে খুঁজতে ওর বাড়ি, কিন্তু ওকে পেয়ে যায় মাঝ রাস্তায়। ওকে পেয়ে গাড়ি দাঁড় করিয়ে জিজ্ঞাসা করতেই কাজিম পালাতে শুরু করে। আর এবার তৌসিরও ওর পিছে দৌড়াচ্ছে। কাজিম জানে তৌসির একবার ধরলে কিচ্ছা বাজেভাবে খতম করেই তবেই পালাচ্ছে। ভেবেছিল পালালে তৌসির ওর পরে কিছু করবে না, আরও বেঁচে যাবে, কিন্তু ওর এই ভাবনায় থেকে গেল। তৌসির একাই এসেছিল, কিন্তু ওকে আসতে দেখে পিছু নিয়েছে নাজেম চাচা আর মিনহাজ মামা, রুদ্র, কারণ তারা জানেন তৌসিরের ট্রমা আবার বেড়ে গেছে। নিশ্চয়ই বেড়ে গেছে, নয়তো এমন পাগল কুকুরের মতো ছুটতো না। ওরা বর্তমানে শহর থেকে কিছুটা দূরে পাহাড়ের পেছনে একটা জায়গায় আছে। কাজিম প্রাণ বাঁচাতে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকে যায়। তৌসিরও ওর সাথে প্রবেশ করে। তৌসিরের হাতের নাগালের কাছে প্রায় কাজিম এসেই গেছে। কাজিম দৌড়ে একটা পাহাড়ে থাকা গাছের খুঁটির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। ব্যাস, আর কি, তৌসির ওর নাগালে পেয়ে যায়, বাড়িয়ে দেয়, ওর গর্দান চেপে ধরে, ওকে দাঁড় করাতে করাতে বজ্রকণ্ঠে বলে, এই হরামের বাচ্চা, তোর সাহস কেমনে হয় এত? আমার লোকরে মারছিস? এই বলে কাজিমকে টেনে তুলে নিজের দিকে ঘোরায়। কাজিম ভয়ে ডুকরে উঠে বলে। টাকার কথা শুনে তৌসির কিছুটা শান্ত হয়ে বলে। কত দিবে? কাজিম হাঁপাতে হাঁপাতে বলে। যত শান। তৌসির এটা শুনে ফুস করে নিঃশ্বাস ছাড়ে আর বলে, ক্রেডিট কার্ডের নাম্বার দে। এটা শুনে কাজিম তাড়াতাড়ি দিয়ে দেয় প্রাণ বাঁচাতে। তৌসির নাম্বারটা শুনে মুখস্থ করে নেয়। অতঃপর তৌসির কাজিমের চোখে চোখ রেখে বলে, তুই ওরে মারলি কেন? ও তোর কথা শোনো নাই? কাজিম ঠোক গিলে বলে, শুনেছে আমি নিজের রাগ মেটাতে ভুল করে ফেলেছি। ভুল করেছি? নিজের রাগ মেটাতে ভুল করেছি। এটা শুনেই তৌসিরের মগজ গলতে থাকে। রাগে ক্রোধে চোখের সামনে কিছু একটা ভেসে ওঠে। সেখানে একটা যুবতী মেয়েকে অর্ধনগ্ন অবস্থায় পুড়িয়ে মারা হচ্ছে, আর পাশ থেকে সেম কথাটা কেউ বলেছে। তৌসিরের চোখের সামনে এটা ভাসতেই পাগল হয়ে যায়। তৌসির বাঁ হাতে শক্ত করে কাজিমের ঘাড়ের কলার চেপে ধরে, আর ডান হাতে কাতার তারের ব্যাট দিয়ে কাজিমের পিঠ বরাবর একটা বাড়ি মারে। বাড়ি মারতে না মারতেই কাজিম কলিজা ছিঁড়ে যাওয়া চিৎকার করে ওঠে। কাটা তার আর লোহার পেরেকগুলো কাজিমের শার্ট ভেদ করে পিঠের মাংসে টুস করে বিঁধে যায়। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। তৌসির ওর চিৎকার শুনে হাসতে হাসতে ব্যাটটা একটানে বের করে নেয়। সাথে সাথে কাজিম আবারও চিৎকার করে ওঠে। ব্যাটের সাথে ওর পিঠের কিছু মাংস ছিলে খুলে পড়ে মাটিতে, আর কিছুটা ব্যাটে এঁটে থাকে। কাজিমের জিভ বেরিয়ে আসে। তৌসির দাঁতে দাঁত চেপে বলে, খানকের পোলা, এত সাহস তোর, এত রাগ, আজ তোর বকার রাগ বাইর করবো। এই বলেই ব্যাটটা ফেলে দিয়ে কাজিমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। নিজে ওর কাটা ছেঁড়া ছিলে যাওয়া পিঠের ওপর উঠে বসে, বাঁ হাত দিয়ে ওর ঘাড় চেপে ধরে। এতে কাজিমের নাক মুখ মাটির সাথে লেগে যায়। মাটিতে থাকা কংক্রিটের ছোট ছোট কাটা কাজিমের গলা দিয়ে ঢুকতে থাকে, গাল দিয়ে ঢুকতে থাকে। কাজিম ফোফাতে থাকে শুধু। তৌসির এবার নিজের কোমরে গোজা চাপাতিখানা ডান হাতে শক্ত করে ধরে নিয়ে ধীরে ধীরে কাজিমের ডান হাতের ওপর রাখে আর বলে, এই হাত দিয়ে মারছিলে না? কাজিম চিৎকার করে ওঠে, কি হবে বুঝতে পারে, কিন্তু ওর চিৎকারে কিছুই বদল হয় না। তৌসির কিরমির করে চাপাতি দিয়ে কাজিমের আঙুলগুলো কাটতে থাকে। মানুষ যেমন সবজি কুচি করে তেমনভাবে কুচি করতে থাকে। রক্ত ছিটকে এসেছে তৌসিরের হাতে পায়ে লাগে, কিন্তু তাতেও তৌসির থামে না। কাজিমের হাতটা এমন করে কোনো অবধি কেটে নেয় তৌসির। কাজিম চিৎকার করতে করতে মারা যায় বলতে গেলে, শুধু শ্বাসটা আছে আর যায়। তৌসির এবার চাপাতিটা ফেলে দিয়ে পাশ থেকে ব্যাটটা নিয়ে দুই হাতে শক্ত করে ধরে কাজিমের মাথা মারতে থাকে। এক একটা বাড়ির সাথে কাজিমের মাথার খুলি চামড়া টুকরো টুকরো হয়ে উঠে যেতে থাকে। গলগলিয়ে রক্ত আর মগজ বেরিয়ে আসে। মগজ বেরিয়ে আসতে দেখে তৌসির মগজের ভেতর রাখতে
পাশেই পড়া ছিল পোকার একগুচ্ছ বড় বাসা। সেগুলো হাতে নিয়ে ওর মাথায় ঠেসে দেয়, সাথে সাথে পোকারা কাজিমের মগজে হামলে পড়ে। কাজিম তো মারা যায় এর আগেই। তৌসির ওকে শেষ হয়ে যেতে দেখে শুধু হাসে, শুধুই হাসে। ওর চোখের সামনে আবারও ভেসে ওঠে একজন যুবতীর আর্তনাদ, যাকে অর্ধনগ্ন অবস্থায় পোড়ানো হচ্ছে। তৌসির মুখ তুলে আসমানের দিকে তাকায় আর চিৎকার করে ওঠে। এই বলে তৌসির মাটিতে লুটিয়ে পড়ে, জ্ঞান শূন্য হয়ে যায়। এতক্ষণ দূরে দাঁড়িয়ে রুদ্ররা সবই দেখছিল এটা, কিন্তু তারা আটকায়নি। এটা তৌসিরের একটা ট্রমা। যখন ও নিজের ট্রমার ভেতর দিয়ে যায়, তখন কি করা উচিত আর কি না সেটা আর বুঝতে পারে না। উল্টোপাল্টা কী সব ভাষায় কথা বলতে শুরু করে। বাধা দিতে আসলে উল্টা মার খেতে হয়। নাঝা শুয়ে আছে নিজের রুমের বিছানায়। আজ স্পিকিং টেস্ট দিয়ে এসেছে। মোটামুটি ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। 8 অথবা 9 তো আসবেই ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহর ইচ্ছে। তৌসির নিয়ে গিয়েছিল ওকে 2টোর দিকে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরে তৌসির গোসল করে বেরিয়ে গেছে, আর নাঝা গোসল করে নামাজ পড়ে খাবার খেয়ে শুয়ে আছে। শরীরটা অচেতন অচেতন লাগছে, কিছুই আর ভালো লাগছে না। মন চায় সংসার ছেড়ে দূরে কোথাও লুকিয়ে যেতে, আর মস্তিষ্ক বলে মানিয়ে নাও না, এই লোকটা এমনই। তৌসিরকে সহ্য করা কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে নাঝার পক্ষে। এক তো কথায় কথায় উঠতে বসতে মুখ দিয়ে ঝরে কালির ফুলঝুরি, আর সাথে হারকিপটামি। এই তো আজ আসার সময় 1 বোতল ঠান্ডা পানি কিনতে বলেছিল। 1 বোতল পানি 20 টাকা নেবে বলে 5 টাকার আইস ললি ওকে কিনে দিয়েছে। সাথে গাড়ির স্টেশন থেকে বাড়ি অবধি যাওয়ার সময় আসার সময় হাঁটিয়েছে নাঝাকে। এই বিষয়গুলো নিয়ে বহু তিক্ততায় ভুগছে নাঝা। এই 10-15 দিনের সংসারই এত বিরক্ত, তাহলে গোটা জীবন কিভাবে পার করবে? কিভাবে সম্ভব পার করা? এই লোক এত বেশি যে মাঝে মধ্যে নাঝার নিজেকেই খুন করে নিতে ইচ্ছে করে। বিরক্তি আর বিরক্তি। এই বিরক্তির মধ্যে ওর আব্বা ওকে ফোন দেয়। উনি প্রতিদিন 2-1 বার কল দেন, কিন্তু নাঝা কথা বলে না, কল ধরে। আসসালামু আলাইকুম, ভালো আছি। ব্যাস এতটুকুই কথা হয় ওদের মধ্যে। বাবার ওপর ভীষণ অভিমান, রাগ জমে আছে। আজ ওনার সিদ্ধান্তেই ও ধ্বংস বলতে গেলে নাঝা ফোন ধরে সালাম দেয়। আসসালামু আলাইকুম। সিদ্দিক সাহেব মেয়ের গলা শুনে খুশি হয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আম্মা? নাঝা নিরস গলায় উত্তর দেন, ভালো। সিদ্দিক সাহেব বুঝেন ওনার মেয়ে যে ওনার উপর রাগ করেছে, কিন্তু কি আর করা, আবেগ দিয়ে তো সব হয় না। উনি জিজ্ঞাসা করেন, আজ পরীক্ষা দিতে গেছিলে? হ্যাঁ। ভালো হয়েছে তো পরীক্ষা? হয়েছে। সিদ্দিক সাহেব এবার বলেন, আব্বারে জিগাইবা না, আব্বা কেমন আছে? কথাটা শুনে নাঝার কলিজা ছিঁড়ে যেতে থাকে। ওর জীবনের প্রথম ভালোবাসার পুরুষ ওর বাবা, যার প্রতি ভালোবাসা কোনোদিনই কমবে না। নিজের বাবার মুখে এমন অসহায়ের মতো কথা শুনে বক্ষ কষ্টে স্তব্ধ হয়ে গেছে। চোখ বেয়ে পানি পড়ে। নাঝা ফোনটা কিছুটা দূরে নিয়ে নাক মুখ মুছে ঢোক গিলে নেয়, একটু স্বাভাবিক হয়। তারপর ফোনটা কানে লাগিয়ে শক্ত হওয়ার ভান করে বলে, আপনি তো ভালোই থাকবেন। আমার মতো এত বড় বোঝা যে মাথা থেকে সরলো আপনার। মেয়ের বলা এমন কথায় অন্তরে ক্ষতের দাগ আটে সিদ্দিকের। উনি বুঝে যান ও কাঁদছে, নরম গলায় বলেন, আম্মা কাঁদতাছ তুমি? কাইন্দো না। তোমার ভালার লাইগা যা করার করছি, আর তুমি আমার মাথার বোঝা ছিল না, আমার মাথার মুকুট ছিল, যে মুকুট আমি হারিয়ে ফেলছি। বাবার কথায় নাঝা ফুপিয়ে কেঁদে ওঠে। ওনা দিয়ে মুখ চেপে ধরে বলে, আমার ভালো চাইতে গিয়ে আপনি আমাকেই ক্ষয় করে দিলেন আব্বা। নাঝা যে কাছে এবার স্পষ্ট বুঝতে পারেন উনি। সিদ্দিক সাহেব দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, বাপরা কখনোই তার সন্তানকে বেনালে দেয় না গো আম্মা। তুমি ভুল বুঝছো না। তোমার এই বাপরে, তোমার বাপ সারাটা জীবন তুমি ভালো থাকো এই আশায় মরছে, কিন্তু শেষমেশ পরিস্থিতির কোলে পড়ে সব আশা হারাইছে। তারপরও কই যার হাতে তুলে দিছি তার সম্মান কইরো, হে ভালো রাখবো তোমারে। নাঝার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু করাতে থাকে।
ফুপাতে ফুপাতে ওড়না মুখে আরো শক্ত করে গুজে ধরে বলে, আমি ভালো আছি আব্বা, আমি ভালো আছি। এই বলে ফোন কেটে দেয়। বাবার অসহায় গলার সুর ওকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে। পৃথিবীতে নিজের বাপ চাচার কষ্টই একমাত্র নাঝার কলিজা ছিঁড়ে ফাটে। ওর বাবার জায়গায় অন্য কেউ হলে এমন কান্না তো দূরের কথা, দীর্ঘশ্বাসও বের হতো না ভেতর থেকে। কিন্তু এই লোকটা যে সবার সমান নয়, তিনি যে সবার থেকে আলাদা, সবার চেয়ে আপন। ওনার একচুল কষ্টে ভেতরে ক্ষতবিক্ষত হয়ে যায় নিজের। বাবা তো আর মেয়েরা আবার একটু বেশি বাবাকে ভালোবাসে। তার ওপর ওর মা বাবা দুজনই উনি, এর জন্যই কষ্ট আর ক্ষতটাও দ্বিগুণ প্রকারও। তৌসির, রুদ্র আর কেরামত সবাই মিলে ছাদে টিভি দেখছে। দুপুরে ঘটে যাওয়া ঘটনার কারণে তৌসিরের মেজাজ এখনও তিক্ত। যদিও জ্ঞান ফেরার পর সবকিছু স্বাভাবিক হয়ে গেছে, তবুও ওর হাত অস্থির হয়ে আছে, ভীষণভাবে চুলকাচ্ছে, মনে চাচ্ছে আরেকটা লাশ ফেলতে, কিন্তু না। অকারণ খুন করে হাতে দাগ লাগানো তৌসিরের নিয়মে নেই। ও বরং মিটমাটের মধ্যেই সমস্যার সমাধান করতে পছন্দ করে। তুচ্ছ কারণে খুন করা, তারপর লাশ লুকানো, রক্তে ভেজা কাপড় ধোয়া, এসব ওর কাছে ঝামেলা ছাড়া আর কিছুই নয়। বেশি রক্তের দাগ লাগলে সেই কাপড়ও আর পরা যায় না।